বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম খান, প্রভাষক, বাংলা। আজকে আমরা আলোচনা করব বাংলা অনার্স চতুর্থ বর্ষের একটি বিষয়ের উপর, যার নাম ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব। আর ওই বিষয়টির বিষয়কোড হলো 241015। আমাদের এই যে বিষয়, এই বিষয়টা দুইটা ভাগে বিভক্ত। প্রথম ভাগে আছে ধ্বনিতত্ত্ব ও ভাষাতত্ত্ব, আর দ্বিতীয় ভাগে রয়েছে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব। আজকে আমরা প্রথম ভাগটা অর্থাৎ ধ্বনিতত্ত্ব ও ভাষাতত্ত্বের একটি বিষয়ের উপর আলোচনা করব। আর ওই বিষয়টি কি? মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি বা দৃশ্যর ধ্বনির তুলনামূলক আলোচনা। আর এই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের কতগুলো বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো কি? আমাদের জানতে হবে ধ্বনি কি, স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি। এই তিনটা বিষয় আমরা যদি স্পষ্ট জানি, তাহলে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনির তুলনামূলক আলোচনা করতে পারব। অর্থাৎ কোনগুলো মৌলিক স্বরধ্বনি আর কোনগুলো যৌগিক স্বরধ্বনি এবং কেন সেগুলো যৌগিক স্বরধ্বনি, সেগুলো আমরা আলোচনা করতে পারব। আমরা যারা শিক্ষার্থী, আমরা যখন ধ্বনিবিজ্ঞান এবং ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করি, আমাদের কাছে এই বিষয়টা খুবই কঠিন মনে হয়। আসলে কঠিন না, আমরা যখন বুঝতে পারি তখন আমাদের কাছে এটা খুবই সহজ মনে হয়। অর্থাৎ এটা একটা বোঝার বিষয়। তো আমরা প্রথমে বলবো ধ্বনিটা কি। ধ্বনিটা হলো আমরা এই যে যা বলছি এটাই ধ্বনি। আর এই ধ্বনিটা যখন লিখিত রূপ দেওয়া হয়, সেটা হয়ে যায় বর্ণ। পৃথিবীর প্রত্যেকটি ভাষারই ধ্বনি রয়েছে। বিশেষ করে দুই ধরনের ধ্বনি রয়েছে, একটি হলো স্বরধ্বনি, আরেকটি হলো ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা জানব স্বরধ্বনিটা কি। স্বরধ্বনিটা হলো আমাদের ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের ভেতর দিয়ে বের হওয়ার সময় বাকপতঙ্গের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি যেই ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হলো স্বরধ্বনি। অর্থাৎ স্বরধ্বনি মুখের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারিত হয়। আর ব্যঞ্জন ধ্বনিটা কি? ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে বাধাপ্রাপ্ত হয়ে ঘষা লেগে সর্বোপরি স্বরধ্বনির সাহায্য নিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। আর স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি একত্রে হলো বাংলা বর্ণমালা। অর্থাৎ স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হলো ব্যঞ্জন বর্ণ। আর স্বরধ্বনির লিখিত রূপ হলো 11টি, অর্থাৎ স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হলো 39।
39টি, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ হলো 39টি, অর্থাৎ বাংলা বর্ণমালা হলো সর্বমোট 50টি। আজকের বিষয় যেহেতু মৌলিক স্বরধ্বনি এবং দৃশ্যধ্বনি, সেহেতু আমরা আলোচনা করব স্বরধ্বনি নিয়ে, অর্থাৎ বাংলা যে 11টি স্বরধ্বনি রয়েছে সেই 11টি স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। আমাদের 11টি স্বরধ্বনি কি কি আমরা প্রথমে জেনে নিই। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও, এই 11টি স্বরধ্বনি রয়েছে আমাদের। এখন আমরা একটু বিশ্লেষণ করব। আমরা বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব এখানে কোনগুলো মৌলিক স্বরধ্বনি বা স্বরবর্ণ আর কোনগুলো যৌগিক বা দৃশ্যধ্বনি আমরা সহজেই বিশ্লেষণ করলে পাব। তাহলে সেগুলো বিশ্লেষণ করার পূর্বে আমরা জানব মৌলিক স্বরধ্বনি কাকে বলি। মৌলিক স্বরধ্বনির যখন আমরা সংজ্ঞা দিব, খুব সহজে আমরা বলতে পারি মৌলিক মানে হলো এক, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ভাষায় যদি বলি, একটি বস্তু যেখানে অন্য কোনো কিছুর স্পর্শ কিংবা সম্পৃক্ততা নেই, সেটা হলো মৌলিক। আর মৌলিক স্বরধ্বনি আমরা যদি বলবো যেই ধ্বনি এক, অর্থাৎ যেই ধ্বনির সাথে অন্য কোনো ধ্বনি নেই, যেখানে একটি মাত্র ধ্বনি রয়েছে, অর্থাৎ যেই স্বরধ্বনিটা শুধুমাত্র একটি ধ্বনি দ্বারা গঠিত, সেই স্বরধ্বনিটা হলো মৌলিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি বা দৃশ্যধ্বনি, দৃশ্যধ্বনি হলো পাশাপাশি দুটি স্বরধ্বনি। কি? পাশাপাশি দুটি স্বরধ্বনি একটা অক্ষর হিসেবে যখন এক নিঃশ্বাসে এক স্বতন্ত্র চেষ্টায় উচ্চারিত হয় তাকে দৃশ্যধ্বনি বলে। যদি সহজ ভাষায় বলি, মৌলিক স্বরধ্বনি হলো একটা ধ্বনি, একটা স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি হলো একাধিক স্বরধ্বনি, অর্থাৎ দুইটা স্বরধ্বনি মিলে যখন একটা স্বরধ্বনি হয়, সেটা হলো যৌগিক স্বরধ্বনি। অর্থাৎ এই যে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, এগুলো চিনতে হলে আমাদের আসলে যদি মুখস্থ করি তাহলে আমাদের মনে থাকবে না, অত কিছুদিন পরে আমরা ভুলে যাব। আমরা যদি বুঝে অর্থাৎ সঠিক উচ্চারণ করে মৌলিক স্বরধ্বনি এবং দৃশ্যধ্বনিগুলো চিনতে চেষ্টা করি, তাহলে আমাদের আজীবনে এগুলো মনে থাকবে। তাহলে আমি যে পূর্বে 11টি স্বরবর্ণের কথা বলেছি, এগুলো আজকে এখন আমরা বিশ্লেষণ করব। প্রথমেই বলেছি স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই। আচ্ছা, এই যে স্বরে অ, স্বরে আ, আমরা আসলে অটা স্বরবর্ণ, স্বরধ্বনি, তাই তাকে স্বরে অ বলা হয়। তাহলে আমরা যেহেতু অটাকে স্বরে অ বলছি, আটাকে স্বরে আ বলছি, তাহলে আমরা রশ্মিটাকে কি বলবো? স্বরে রশ্মি। দীর্ঘইকে বলবো স্বরে দীর্ঘই, তাই না? কিন্তু আসলে না, আসলে আমরা স্বরে অ না বলে যদি অ বলি তাহলে হবে অ। এটা হলো ধ্বনিটা হলো কি? অ। এটা একটা মৌলিক ধ্বনি অ। তারপর যদি বলি আ, এটা একটা মৌলিক ধ্বনি। আর একটা হলো হ্রস্ব ই, আর একটা হলো দীর্ঘ ই। তাহলে দুইটাই হলো ই।
তাহলে দুইটা যেহেতু ই, একটা হলো রস্য ই, একটা হলো দীর্ঘ ই, অর্থাৎ একটা হলো সংক্ষিপ্ত ই, একটা হলো দীর্ঘ ই। অর্থাৎ আমরা দুইটা না বলে আমরা একটা বলবো। অর্থাৎ যেহেতু আমরা মৌলিক খুঁজতে চাচ্ছি, তাহলে আমরা দীর্ঘ ইটা বাদ দিয়ে শুধু রস্য ইটাকে ধরবো। রস্য ইটা হলো মৌলিক, দীর্ঘ ইটা মৌলিক ধরবো না আমরা। তারপর যদি বলি রস্য উ দীর্ঘ উ, অর্থাৎ সেখানে দুইটাই উ, অর্থাৎ তারপরে যেমন পূর্বে যেমন দুইটা ই ছিল, ঠিক এখানে দুইটা হলো উ। তাহলে আমরা দুইটা আমরা না ধরে দুইটা থেকে আমরা একটা ধরবো, এক দীর্ঘটা বাদ দিয়ে যেটা রস্য উ, সেই রস্য উটা ধরব। তাহলে রস্য উটা হলো কি মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বরবর্ণ। তারপরে যদি আমরা দেখি রস্য রি, অর্থাৎ রি, এই যে রিটা বাংলা স্বরবর্ণে যে রিটা, এই রিটাকে আমরা স্বরধ্বনি বা স্বরবর্ণ বললেও আসলে এর বৈশিষ্ট্য অনেকটা স্বরধ্বনির মতো নয়। যেমন রি কার রয়েছে, তাহলে এটা আমরা মৌলিক স্বরধ্বনি বা বর্ণ বলতে পারি না। তাহলে তারপরে যদি আমরা দেখি এ, আমরা যখন উচ্চারণ করবো এ, তাহলে এটা আমরা দেখি একটা মাত্র ধ্বনি এ, তাই এটা আমরা বলবো মৌলিক স্বরধ্বনি। তারপরে যদি বলি ওই, এই যে ওই, আমরা খেয়াল করব উ যুগ রস্য, অর্থাৎ ওই, উ একটা ধ্বনি এবং রস্য একটা ধ্বনি, দুইটা ধ্বনি সংমিশ্রণে ওই তৈরি হয়েছে, যার প্রেক্ষাপটে আমরা ওইকে মৌলিক স্বরধ্বনি বলতে পারি না। তারপর যদি আমরা দেখি উ, ওটা একটা মাত্র ধ্বনি দ্বারা তৈরি, তার জন্য আমরা বলতে পারি ওটা হলো মৌলিক স্বরধ্বনি। তারপর যদি বলি ও, এখানে আমরা দেখি ও এবং রস্য দুইটা ধ্বনির সমন্বয়ে ও তৈরি হয়েছে, ও ধ্বনিটা, সে প্রেক্ষাপটে আমরা ওকেও মৌলিক স্বরধ্বনি বলতে পারি না। তাহলে আমরা এই যে আমাদের 11টা স্বরবর্ণ বা স্বরধ্বনি, সেখান থেকে আমরা 6টা মৌলিক স্বরধ্বনি খুঁজে পেলাম। এই 6টার বাহিরে আরও একটি মৌলিক স্বরধ্বনি বা বর্ণ রয়েছে, সেটা হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্স ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়, যা সেটা হলো এ। এই এটার বাংলার লিখিত রূপ আমি যদি তোমাদের দেখাতে চাই, আমি একটি কাগজে দেখাতে পারি, সেটা হলো এই এ, অর্থাৎ এ বাংলা লিখিত রূপ হলো এইভাবে। তাহলে এই স্বরবর্ণের মৌলিক স্বরবর্ণ, আমরা মূল স্বরবর্ণের 11টা স্বরবর্ণের মাঝে আমরা দেখি 6টা, আর এখানে এই একটা, এই 7টা মৌলিক স্বরবর্ণ আমরা খুঁজে পাই। অনেক পণ্ডিতেরা মৌলিক স্বরবর্ণ 8টা হিসেবে ধরে, অর্থাৎ ওকে অনেকে মৌলিক স্বরবর্ণ হিসেবে নিয়ে আসে, কিন্তু সেটা অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়, যার প্রেক্ষাপটে আমরা বলতে পারি বাংলা মৌলিক স্বরবর্ণ হলো বা মৌলিক স্বরধ্বনি হলো কয়টি? 7টি। এখন আমরা দেখব যে দৃশ্যর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কয়টি বা সেটা কি। এই যে আমরা 11টি স্বরধ্বনি বা বর্ণ বিশ্লেষণ করেছি, সেখানে আমরা দেখলাম ওই উচ্চারিত হয়েছে উ এবং রস্যই উই, এটা একটা যৌগিক বা দৃশ্যর ধ্বনি, অর্থাৎ দুইটা স্বরধ্বনির সমন্বয়ে, অর্থাৎ দুইটা ধ্বনির সমন্বয়ে এটা গঠিত হয়েছে, তাই এটা হলো দৃশ্যর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি।
অন্যদিকে আমরা আরেকটা বর্ণ দেখি বা ধ্বনি দেখি, সেটা হলো ঔ। ঔ গঠিত হয়েছে উ এবং রস্যু, ঔ। অর্থাৎ এখানেও দুইটি স্বরধ্বনি বা বর্ণ দেয়া ঔ উচ্চারিত হয়েছে, তার জন্য আমরা ঔকেও বলতে পারি দৃশ্যধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম? বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি বা বর্ণ হলো 7টি, আর যৌগিক স্বরধ্বনি বা বর্ণ হলো 2টি। 2টি কি কি? ওই এবং ঔ। যৌগিক বা দৃশ্যর ধ্বনি কয়টি? 2টি, ওই এবং ঔ। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। সেগুলো কি কি? স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যৌ, এ, উ। আর ইন্টারন্যাশনাল ফনেটিক্স হিসেবে যা ব্যবহৃত সেটা হলো এ। অর্থাৎ সর্বমোট 7টি হলো মৌলিক স্বর ধ্বনি, আর 2টি হলো যৌগিক বা দৃশ্যর ধ্বনি। ওই এবং ঔ এই দুইটির সাংকেতিক রূপ রয়েছে, যার প্রেক্ষাপটে এই দুইটিকে বলা হয় বর্ণ। কিন্তু এই দুইটি যৌগিক স্বর ছাড়াও আমরা প্রায় 25টি যৌগিক স্বর দেখতে পাই, যেগুলোর কোনো লিখিত রূপ নেই। আমরা এই 25টি যৌগিক স্বর নিয়ে এখন একটু আলোচনা করব। আসলে সেগুলো কি এবং কোথায় সেগুলো ব্যবহৃত হয়। আমরা দেখি যে কতগুলো শব্দের মাঝে এই যৌগিক স্বরগুলো ব্যবহৃত হয় শব্দের সাথে। কীরকম? আমি একটি কাগজের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী তোমাদের দেখাচ্ছি। যদি আমরা দেখি যে বই একটি শব্দ, এটি একটি মূল শব্দ। এই বই শব্দটির শেষে আমরা দেখি ওই। বই শব্দটির শেষে দেখি ওই। এই যে ওই, ওইটা একটা যৌগিক স্বর। এই যে ওই, স্বরেয় রসি ওই, ওইটা একটি দৃশ্যর বা যৌগিক স্বর। এই ওইটা 2টি ধ্বনির সমন্বয়ে তৈরি। কি কি ধ্বনি? এগুলো অ এবং রস্যই। অর্থাৎ 2টা ধ্বনি একত্রে দ্রুততার সাথে উচ্চারিত হয়ে নতুন একটি ধ্বনি তৈরি হয়েছে, যে ধ্বনিটাকে বলা হয় দৃশ্যর ধ্বনি। অর্থাৎ 2টা স্বরের সমন্বয়ে ওইটা তৈরি হয়েছে আলাদা, যার জন্য এই ওইটা হলো দৃশ্যর বা যৌগিক স্বরধ্বনি। এটার কোনো লিখিত রূপ নেই। ঠিক একই রকম যদি দেখি বউ, এই শব্দটির শেষে আমরা দেখি ব ঔ। এই যে ঔ, ঔটা একটি দৃশ্যর বা যৌগিক স্বরধ্বনি। এটার লিখিত রূপ নেই, কিন্তু এটা তৈরি হয়েছে কিভাবে? অ এবং রস্যু এই 2টি ধ্বনির সমন্বয়ে ঔ তৈরি হয়েছে। তাহলে অয়ের লিখিত রূপ আছে, রস্যুর লিখিত রূপ আছে, কিন্তু যে ঔ হলো আলাদা ধ্বনি, এটার কোনো লিখিত রূপ নেই। এটা একটি যৌগিক বা দৃশ্যর ধ্বনি। তারপর দেখি যদি ভাই, যাই, এই শব্দগুলোর শেষে আই উচ্চারিত হয়। আইটা হলো একটা দৃশ্যর বা যৌগিক স্বরধ্বনি। আর আইটা গঠিত হয়েছে কি? স্বরায়া এবং রস্যই। স্বরেয়া এবং এই রস্যই, এই 2টি স্বরের সমন্বয়ে আই তৈরি হয়েছে। তো আইটার কোনো লিখিত রূপ নেই, এটি একটি যৌগিক বা দৃশ্যর ধ্বনি। ঠিক একই রকম ময়না, ময়না শব্দটি যদি আমরা দেখি ম অয় না, এই যে অয়টা, অয়টা একটা দৃশ্যর বা যৌগিক স্বরধ্বনি। অয়টা তৈরি হয়েছে কি? স্বরেয় এবং এ, এই 2টা ধ্বনি দ্বারা, অর্থাৎ 2টা স্বর দ্বারা এই অয় তৈরি হয়েছে, তাই এটাকে দৃশ্যর বা যৌগিক স্বরধ্বনি বলে। ঠিক একই রকম যদি বলে হও লও, এটা হ ঔ ল ঔ। অর্থাৎ এই যে ঔ শেষে, অর্থাৎ শব্দটা শেষে যে অ তৈরি হয়েছে, অটা একটা যৌগিক বা দৃশ্যধ্বনি, কারণ এটা অ এবং উ 2টা ধ্বনির সমন্বয়ে এই অটা হয়েছে। ঠিক একই রকম সেই, নেই, এখানে এই শব্দগুলো শেষে কি এই তৈরি, মানে একটা শব্দ উচ্চারিত, এই ধ্বনি উচ্চারিত হয়েছে। এই ধ্বনিটা হলো একটা দৃশ্যর বা যৌগিক স্বরধ্বনি। আর এই তৈরি হয়েছে কি এ এবং রস্যই, 2টা ধ্বনির সমন্বয়ে, যার জন্য এইটাকে বলা হয় যৌগিক বা দৃশ্যর ধ্বনি। ঠিক লাউ, লাউ
শব্দটি শেষে কি আছে? আউ। তাহলে আউটা হলো কি? দৃশ্যর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। আর আউটা সরেয়া সরেয়া এবং রস্যু, এই দুইটার ধ্বনির সমন্বয়ে তৈরি হয়েছে আউ। তাই এটাকে বলা হয় দৃশ্যর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। ঠিক যায়, খায়, এগুলোর শেষে আমরা দেখি আয়। এই আয়টা তৈরি হয়েছে সরেয়া এবং এ, দুইটা স্বরধ্বনির সমন্বয়ে, যার জন্য আয়টাকে বলা হয় দৃশ্যর বা যৌগিক স্বরধ্বনি। আমরা এইরকম আরও অনেকগুলো প্রায় 25টি যৌগিক বা দৃশ্যর ধ্বনি দেখতে পাবো, যেগুলো বিভিন্ন শব্দে ব্যবহৃত হয়েছে। এই যে দৃশ্যর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনিগুলো, এগুলো লিখিত রূপ নেই, কিন্তু আমরা বাংলা এগুলো ব্যবহার করি। যাই হোক, আজকে আমরা আলোচনা এতটুকুই সমাপ্ত করবো, এটুকু আলোচনা করে যে মৌলিক স্বরধ্বনি এবং দৃশ্যর ধ্বনির বা যৌগিক স্বরধ্বনির পরিচয়। সামনের ক্লাসে আমরা ধ্বনি বিজ্ঞানের অন্য একটি টপিক্সের উপর আলোচনা করব। সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।